বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিরোধীদের 11 দলীয় ঐক্য। বিএনপি বলছে বিরোধীরা গণভোট ও জুলাই সনদে অপপ্রচার করছে। তারাও পাল্টা কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে, মানে সরকার দল। বিরোধী দলের কর্মসূচির বিপরীতে সরকারি দলের মাঠে নামা রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? বিগত সময় আমরা দেখেছি বিএনপি যখন কর্মসূচি দিত, আওয়ামী লীগ তখন শান্তি সমাবেশ করত। ধন্যবাদ আপনাকে। দেখেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি দিবে, এটা স্বাভাবিক কার্যক্রমের অংশ আমি মনে করি। বিরোধী দল যেমন তাদের সংস্কার এবং গণভোট ইস্যুতে তাদের দাবি আছে, এবং যেহেতু তারা দেখছে যে সংসদে কথা বলে এটার সলিউশন হচ্ছে না এবং সরকার দল একরকম নির্লিপ্ততা দেখাচ্ছে গণভোটের ব্যাপারে, তারা জুলাই সনদ মানার ব্যাপারে বলছে আমরা মানব, কিন্তু গণভোটের ব্যাপারে তাদের নির্লিপ্ততা দেখা যাচ্ছে। তারা কখনো বলছে এটা গণভোটের আদেশ অবৈধ বা গণভোটে প্রতারণা করা হয়েছে, এ ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু দেখেন, ব্যাপারটা হয়েছে যে সরকার দল মানে তখন বিএনপিও কিন্তু জনগণের কাছে গিয়েছে যে আপনারা হ্যাঁ ভোট দেন, আমরা সংস্কারগুলো করব। তার মানে তারা জনগণকে বুঝিয়েছে আমরা সংস্কারের পক্ষে এবং আমরা গণভোটের পক্ষে। সো গণভোটের ইভেন প্রস্তাবনাও করেছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি বলেছিলেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন সে সময় সরকারে। তো এখন জনগণ মতামত দেওয়ার পর এখন এসে বলতেছেন যে না, আমরা আসলে গণভোটটা মেনে নিয়েছিলাম সাময়িক কারণে নির্বাচনটা পাওয়ার জন্য, তার মানে মন থেকে আমরা এটা চাই না। এটা এক ধরনের প্রতারণা করা, এবং সেটা আবার সংসদে কনফেসও করেছেন তারা। তো বিরোধী দলের এই জায়গাটায় তারা যে সংসদে কথা বলবার বাইরে গিয়ে রাজপথে বা বিভাগীয় সমাবেশ করে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, জনগণ যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা বা জনগণের সমর্থন আদায় করা, এটা আমি সঠিক রাজনীতি মনে করি, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে। এখন সরকার দল যদি মনে করে যে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা আসলে সংস্কারের পক্ষে, আমরা গণভোট মানতে চাই, কিন্তু আমাদের ব্যাপারে ভুল তথ্য দেওয়া হচ্ছে জনগণের কাছে, তাহলে তারা নিঃসন্দেহে যেতে পারে, আবার জনগণের কাছে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যেতে পারে। এবং এটা আমি পজিটিভ এবং ওয়েলকাম করতে চাই, পজিটিভ হিসেবে দেখতে চাই যে জনগণের কিন্তু জানবার অধিকার আছে যে সরকার দল কেন গণভোটে হ্যাঁ ভোট চেয়ে আবার এখন এসে মানতেছে না। যদি তারেক রহমান নিজে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন, এখন আমরা তারেক রহমানের কাছ থেকে আসলে এটা শুনতে চাই, উনি বলুক যে কোন কারণে তিনি হ্যাঁ ভোট দিতে বলেছিলেন জনগণকে, আর এখন কেন তিনি মানতে চান না। তাহলে তার একটা জাস্টিফিকেশন আসা দরকার। যদি বলেন যে আমরা এখন মানতেছি না, কয়দিন পরে মানবো, অথবা আমরা প্রসেসের মধ্যে আছি, সেটাও ক্লিয়ার করা উচিত। কিন্তু ওনাদের কথার মধ্যে সেটা স্পষ্ট না যে ওনারা আদৌ এটা মানবেন কিনা, না মানবেন না, অথবা এই সংস্কারগুলো এই বিষয়টাতে যেমন গণভোট আদেশের কথাই যদি বলি, সেই আদেশের ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে তিনি যে লিগ্যাল সাবমিশনটা রেখেছেন, এটা কি আপনার অস্বীকার করার সুযোগ আছে? না, এখানে কি সালাউদ্দিন আহমেদ সাহেব সংবিধান নিয়ে নানান সময়ে নিজের মতো করে নানান ব্যাখ্যা দেন। দেখুন, রাষ্ট্রপতির সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ ও আইন, সো এটাকে অবজ্ঞা করবার সুযোগ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই আদেশটা এসেছে নভেম্বরে, নির্বাচন হলো ফেব্রুয়ারিতে, তো একটা লম্বা সময় কিন্তু ছিল মাঝখানে। ওনারা বলতে পারতো যে না এটা অবৈধ, ওনারা কিন্তু একবারও বলে নাই যে এটা অবৈধ, এবং ওনারাই বরং পরামর্শ দিয়েছেন আমরা জনগণের কাছে যাই, দেখি জনগণ কি বলে। জনগণ যদি না ভোট দিত তাহলে তো এখন বলতো যে ওনারা হ্যাঁ জনগণ না ভোট দিয়েছে, সো এটা আমরা বাধ্য না মানার জন্য। তো নভেম্বরে গণভোটের আদেশ হলো, জুলাই সনদ আদেশ হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, ততদিনে ওনারা কিন্তু এই লিগ্যাল ইস্যুস কিন্তু তখন বলেন নাই যে এটা লিগ্যালি রাষ্ট্রপতি পারেন কি পারেন না। রাষ্ট্রপতি সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী আদেশ দিতে পারেন, এবং সেই আদেশ আইন। আর জনগণ যখন 70% জনগণ ভোট দিয়ে হায়ের পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে, তার মানে হচ্ছে দেখেন রাষ্ট্রটা জনগণের। জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে যদি বলে যে এই সংস্কারগুলো আমি চাই, আমার রাষ্ট্র, আমি এই সংস্কারগুলো চাই, এটা জাতীয় সংসদের দায়িত্ব জনগণের এই রায় বাস্তবায়ন করা। আর যেই বিষয়ে জনগণ সরাসরি রায় দিতে পারে না, সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের পক্ষ হয়ে যে কোনো আইন বাস্তবায়ন করবে বা আইন প্রণয়ন করবে। কিন্তু যেটা তারা নিজেরা প্রত্যক্ষভাবে রায় দিতে পেরেছে যে আমরা এই জিনিসগুলো চাই, এটা জনগণের অভিপ্রায়, জনগণের এই অভিপ্রায়ই হবে সংবিধান, এই অভিপ্রায়ই হবে আইন সংসদের, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি যে 70% ভোটের কথা বলছিলেন, বিএনপি এখানে বলে যে এই 70%-এর মধ্যে 51% তো বিএনপিকেও ভোট দিয়েছে, এবং তারা হচ্ছে বিএনপি যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্টগুলোকেই ভোটাররা তারা তাদের মতো করে নিয়েছেন। এর ব্যাখ্যায় আসলে কি বলবেন এর উত্তরে? 51% জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, 70% জনগণ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। তার মানে বিএনপিকে যত মানুষ ভোট দিয়েছে তার চেয়ে বেশি মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে।
এইটা একটা সলিড রায় যে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, হাঁয়ের পক্ষে ভোট দিয়েছে। আর 51% জনগণ বিএনপিকে ভোট দিয়ে তাদেরকে 2/3 মেজরিটি দিয়েছে। সো 2/3 মেজরিটি দিয়ে তাদের যেই পারভিউটা থাকবে আইন প্রণয়ন করবার জন্য বা ইভেন সংবিধানে কোনো কিছু সংশোধন করার জন্য, তাদের ইশতেহার বাস্তবায়ন করার জন্য, সেই রায় তো জনগণ তাদেরকে দিয়েছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু গণভোটের যে রায়, এইটা অ্যাবসলিউট একটা মেজরিটি, 70% মেজরিটি মানুষ ভোট দিয়েছে। সো এটাকে দিয়ে 51%কে দিয়ে এটাকে নালিফাই করে দেওয়ার আসলে সুযোগ নাই এখানে। যেহেতু সরকার তো যেটা বলছে যে গণভোটের যে কথাটা আপনারা বলছেন যে গণভোট যেহেতু হয়ে গেছে, সেহেতু গণভোটের যে আদেশ সেটা অলরেডি বাস্তবায়ন হয়েও গেছে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এটা বিএনপি দল থেকেও যেমন বলা হয়, এবং কয়েকবার করে বিএনপির যিনি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও বেশ কয়েকবার করে বলেছেন। এখন কোন কোন ঘটনায় আপনাদের মনে হচ্ছে অথবা বিরোধীরা মনে করতে পারে যে সরকার এখানে প্রতারণা করছে? আমরা কারণ নাহিদ ইসলামের মুখ থেকেও শুনছি যে এই ইস্যুতে সরকার প্রতারণা করছে, এই কথাটা বলা হচ্ছে। এখন দেখেন, গণভোটের যে রায়, এটা তো এটা 70 নির্বাচনে যেরকম হয়েছিল যে যারা নির্বাচন করছে সদস্যরা, তারা একই সাথে গণপরিষদের সদস্য হবেন সংবিধান প্রণয়নের জন্য, আবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে। এবারে নির্বাচনটাও এরকমই ছিল যে এরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে এবং সংবিধানের সংস্কার করবে, অ্যাট দ্য সেম টাইম সংসদ সদস্য হিসাবেও নির্বাচিত হবে তাদের জনপ্রতিনিধি হিসাবে। এখন সংবিধান সংস্কার কমিশনের শপথ যদি ওনারা না নেন, তাহলে তো এই গণভোটটা বাস্তবায়নের পথে তারা হাঁটলেন না। কারণ হচ্ছে কি, আমরা এই জুলাই সনদ গণভোটে যেসব সংস্কারগুলোর কথা আলোচনা করা হয়েছে, বেশ কিছু সংস্কার আছে যেগুলো হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন হবে, যেটা সংসদের এখতিয়ার বহির্ভূত। মানে সংসদে যে সংশোধনীগুলো করতে পারে সেটা হচ্ছে কাঠামোটাকে ঠিক রেখে। তো যেমন ফর এক্সাম্পল আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি করতে হয়, তার মানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি স্টেট, আমরা এখানে একটাই সংসদ থাকবে, একটাই সুপ্রিম কোর্ট থাকবে। আমি যদি দুইটা কক্ষ করতে চাই, তাহলে এটা বেসিক কাঠামোর পরিবর্তন করছি। আবার সুপ্রিম কোর্টের বিভাগীয় ব্রাঞ্চ করার কথা আলোচনা এসেছে, সেটাও যদি করি, এটাও আমার ইউনিটারি গভর্নমেন্টের হচ্ছে বেসিক কাঠামোর চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জগুলো আমরা আসলে সংসদে করতে পারবো না, যে সংসদে মেজরিটি দিয়ে সংশোধন করতে পারবো। এটার জন্য আসলে সংস্কার করতে হবে। তো জনগণ আসলে আমাদেরকে তো একটা ঐতিহাসিক সুযোগ দিয়েছে, যে জনগণ রায় দিল, রায় দিয়ে আমাদেরকে সুযোগটা করে দিল। আমরা যদি সংস্কার পরিষদটা গঠন করতাম, সেখানে বিএনপি 2/3 মেম্বাররাও তো মেম্বার হতো, আবার বিরোধী দলের যারা আছে তারাও